নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি খুব। আমার পরিবারও সুস্থ আছে তোমাদের ভালোবাসায়। আরও একটু নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। দেখো, সকাল সকাল ট্যাপে জল চলে এসেছে, আর রাতে ঘুমটাও ভালো হয়েছে। তাই সকাল সকাল ট্যাপের জল দেখে মনটা খুব ফ্রেশ হয়ে গেল একদম। আর আমিও সকাল সকাল উঠে উঠান ঝাড়ু দিতে লেগে পড়েছি। একদিন যদি বাড়ি না থাকি না, তাহলে মনে হয় কত কাজ জমা পড়ে আছে। যতই কাজ না থাক তবুও মনে হয় এই জিনিসটা ওখানে, ওই জিনিসটা ওখানে, উল্টো পাল্টা হয়ে যায় সব কিছু। এখন তো অনেক কাজই আছে সকালের বাসি কাজ বলতে, যেমন বাসন ধোয়া, কাপড় কাচা, তারপরে আরও অনেক অনেক কাজ আছে। আর জামা কাপড়ও কাচতে হবে, অনেকটা দিয়ার জামা কাপড় আছে, সেগুলো কাচতে হবে। তো বাইরেটা ঝাড় দেবো, পুরোটাই ঝাড় দেবো, উঠানের পুরোটাই ঝাড় দেবো। রাতে হালকা হালকা একটু ঝড় মতো হয়েছে, তাই উঠানে অনেক নোংরা জমে আছে, সেগুলো পরিষ্কার করব। কাল বাড়ি ছিলাম না, বিকেলে ঝাড়টাও দেওয়া হয়নি। এই যে দেখো, সামনের দরজাটার কাছে গোবর জড়ো হয়ে আছে। রাস্তা দিয়ে গরু যাবে, আর প্রত্যেক দিন এই জায়গাটায় দরজার সামনেই গোবর দিয়ে চলে যাবে। ব্যাপারটা একটু কেমন বলো? আয়ুষী আমাকে বলছে, ঠাম্মা তুমি গোবর পরিষ্কার করছো? আমি ওকে বলছি সকালবেলায় সরে যা, না হলে গায়ে জল ছিটিয়ে দেব। তো একটু হাসাহাসি করে সরে গেল। তো আমি সকালে উঠান ঝাড়, তারপরে দূরে জল সবটাই দেওয়া হয়ে গেল। এইবার দেখো, আমাদের মাথার উপরে যে আকাশবাবু আছে, তিনি আজ মনে হয় প্রচুর রাগ করেছেন। কেন জানেন? আমাদের খুশি করবে বলে। গরমে অনেক কষ্ট পাচ্ছি আমরা, তাই আমাদেরকে একটু খুশি রাখার জন্য একটু নিজে রাগ করে আমাদের খুশি করবে। জামা কাপড় কাচাও হয়ে গেল। যতই মেঘ হোক, যত যাই হোক না কেন, তবুও তো দিয়ার জামা কাপড় কাচতেই হবে, কারণ ওর জামা কাপড় প্রত্যেক দিন 3বার করে চেঞ্জ করা হয়। পড়তে যায় 2বার, তারপরে রাতে চেঞ্জ করে, তাহলে ওর জামা কাপড় তো কাচতেই হবে, কিচ্ছু করার নেই। তারপরে আবার একটা ঘটনা, ও সাতপোতার মেলায় যাবে বলে সেই দিন আমার সাথে একটু রাগারাগি করছিল। মা একটা শাড়ি কিনে দাও, আমি মেলাতে যাব শাড়ি পরে। তো আমি বললাম যে এখন না বাবু, 2 দিন পরে নিস। কিন্তু ওর মনটা দেখছি সেই দিন থেকে একটু খারাপ হয়ে আছে, কেননা শাড়ি কিনে দেয়নি। আর কালকে গেছিলাম আমি আরও বাজারে, সেই ভিডিও শ্যুটটা নিতে পারিনি। কিন্তু দেখো তোমরা ওর শাড়িটা কেমন হয়েছে। একটা শাড়ি আর জুতো নিল। তো শাড়িটা দেখে বলবা কেমন হয়েছে তোমরা। শাড়িটার 2000 টাকা দাম নিয়েছে। তারপরে চাটা খেয়ে নিয়েছি, সেটাও ভিডিওতে নেওয়া হয়নি। আর মাছটাও বের করে ফ্রিজে থেকে বের করে বেসিংয়ে ভিজিয়ে দিলাম, কারণ বরফটা কাটবে না না হলে। এদিকে চায়ের বাসনগুলোও মাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। চায়ের বাসনও সকালবেলায় অনেকটাই হয়ে যায়। চায়ের বাসন মাজা হয়ে গেছে, অন্য জায়গায় তুলে রাখছি, জল ঝরে গেছে। তারপরে আমার এদিকে দুধ বসিয়েছি, অন্যদিকে একটা আলুর তরকারি বসিয়েছি দিয়ার জন্য সকালবেলায়, দিয়াকে ভাত খেতে দেবো বলে। দিয়া আজকে সকালে ভিজা ভাত খাবে, কালকের বেঁচে যাওয়া ভাত জল দিয়ে রেখেছিলাম, সেই ভাতটা খাবে। তো আমার মা আবার কালকে একটু কাঁঠাল দিয়েছে, অল্প একটু ছিল, বেশি ছিল না। আমি যখন বাপের বাড়ি যাব না, তখন আমার মা আগেকার মানুষ যেমন পোঁটলা বাঁধতো না, সেরকম একটু একটু করে পোঁটলা বাঁধবে, বলবে এটা নিয়ে যা, ওটা নিয়ে যা, সেটা নিয়ে যা। মায়ের মন তো কিছুতেই বোঝে না। অল্প কাঁঠাল আছে, আমি বললাম মা এটুকু নিয়ে যাব না, বললো না তুই ভালোবাসিস, দিয়া ভালোবাসে, নিয়ে যা। একদিন, তোরা তো দুটো মানুষ, এইটুকুতেই হয়ে যাবে, একদিন তো ভালোভাবেই হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে দাও। আম, কাঁঠাল, মিষ্টি, অনেক কিছুই দিয়েছে মা। মায়ের মন বোঝে না, মেয়ে খাবে, নাতনি খাবে। তো কাঁঠালটা কেটে নিচ্ছি আমি। কাঁঠালটা আজকে রান্না করব, কাঁঠালের ঝাল হবে। এইদিকে আবার মুন্নির মেয়ে, আমার ভাগ্নের মেয়ে, ওই যে ওটা আবার মুন্নির মেয়ে, নাতনি হয়, নাতনি এসে আমাকে বিরক্ত করছে। আমার মনে হচ্ছে বটির উপরে পড়ে যাবে কোথায়, আমি সাবধানেই কাটছি। এবার দিয়াকে ভাতটা দিয়ে দিলাম, সকালকার খাবার, কালকের বেঁচে যাওয়া ভাত। ও সকালে বলছিল মা আজকে না হয় একটু ওটসের পরোটা বানাও, কিন্তু আমি বললাম আমি তো সকালে ভাত খাইনি,
তো বাসি ভাতটা আছে, না খেলে তো নষ্ট হবে, আমার খাবার নষ্ট করতে খুব কষ্ট হয়। তো ওকে বললাম, ও বলল ঠিক আছে তাহলে আলুর তরকারি করে দাও, পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি খেয়ে নেবো ভিজা ভাত। ভিজা ভাত খেতে ও খুব ভালোই বাসে। তো ওকে ঘরে গিয়ে ডাকতে গেলাম, গিয়ে দেখছি পড়ছে, ডেকে নিয়ে আসলাম, ও তো খেতে বসে গেল। তারপরে এইবার রান্নাঘরে গিয়ে আমি সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি প্রায়, রান্নাটা বসিয়ে দিলাম। কাঁঠালের ঝাল, তেলের উপরে তেলটা গরম করে কাঁঠালটা অল্প কষে নিয়ে তার উপরে আদা জিরে লঙ্কা মশলা দিয়ে আবার কষে একটু হালকা করে জল ঢেলে দিলাম, জল ঢেলে ঢেকে দিলাম। কাঁঠালটা সিদ্ধ হয়ে যাবে। আর ওইদিকে পটল বসিয়েছি, পটল ভাজাটাও হয়ে গেছে, কাঁঠালটাও সিদ্ধ হয়ে গেছে। কাঁঠালে দিলাম এবার তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে একটু নেড়ে যখন একটু গন্ধ বেরোবে ফোড়নটার, লাল লাল হয়ে যাবে, তার ভিতরে দিয়ে দেবো মুগ ডাল বা কলাইয়ের ডাল, দুটো ডালই মেশানো আছে। কলাইয়ের ডাল কিংবা মুগ ডাল দিলে ঝাল, যে কোনো ঝালেরই টেস্ট বেড়ে যায়, ভালো মানে খেতে একটু টেস্টি হয়। তো আমি ওইভাবেই রান্না করছি আজকে কাঁঠালের ঝালটা। এবার কাঁঠালটা, সিদ্ধ করা কাঁঠালটা ঢেলে দেবো। তারপরে তোমার একটু নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া করার পরে ওতে দিয়ে দেব একটু ময়দা, একটু চিনি, তারপরে একটু দুধ, তারপরে একটু লবণ দেবো চেখে, যদি একটু কম হয় তাহলে আরেকটু চেখে নিয়ে আরেকটু লবণ দেবো। এইদিকে দেখো আমার ডালটাও তৈরি হয়ে গেছে। ডালটা মুসুরির ডাল, পাতলা করে আম দিয়ে ডাল করেছি, আম ডাল। ডালটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপরে আবার কাঁঠালের ঝালটাতে একটু ভাজা মশলা দিয়ে ওটাও রেডি হয়ে গেছে, ওটাও নাড়াচাড়া, বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। তো রান্না প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। এইবার মাছটা ভেজে নেব একটু ভালো করে। কাঁঠালের ঝালটা হয়ে গেল, এবার ওই কড়াইটা এইদিকে দেব, দিয়ে একটু ভালো করে মাছটা ভেজে নেব। আর একটু হলেই রান্নাটা হয়ে যাবে, আর বেশি দেরি লাগবে না। রান্নাঘরে মানে রান্না করতে এখন গরমে প্রচণ্ডই বিরক্ত লাগে, কিন্তু রান্না তো করতেই হবে। আর আমার প্রত্যেক দিন 3টে 4টে করে তরকারি রান্না হয়, তরকারি না হলে না আমারও ভালো লাগে না, কেন কি জানি না, আমার ভাতের থেকে তরকারিটাই বেশি লাগে। তো মাছটা এবার ভেজে নিচ্ছি। তরকারি আমি ভাতের থেকে বেশি তরকারি খাই, তরকারি খাওয়াটাই ভালো। আর ডাক্তার আমাকে ভাত কম খেতে বলেছে, তাই প্রত্যেক দিন 4টে 5টা করে তরকারি হয়। আর আমি মশলাটা শিলেই করি, মিক্সি মেশিনে করি না। মিক্সি মেশিনে করলে আমার মানে টেস্টটা যেন একটু অন্য রকম লাগে, টেস্ট একদমই ভালো লাগে না। তাই আমি যত কষ্টই হোক না কেন শিলেই মশলা করি। একটু আদা, একটু জিরে, একটু কাঁচা লঙ্কা, একটু ধনে, এই সব দিয়েই আমি মাছের ঝোল করি। মাছের ঝোলে আমি কোনো দিন পেঁয়াজ দিই না, পেঁয়াজ দিলে মনে হয় যেন মাছের স্বাদটা একটু অন্যরকম হয়েছে। তোমরা কে কীভাবে মাছের ঝোল করো আমাকে একটু কমেন্ট করে বলো তো। একটু টমেটো বাটাও দিয়ে দিলাম, টমেটো বাটা কিংবা টমেটো কাটা দিলে মাছের ঝোলে টেস্ট হয় ভালো, মানে টমেটো যে কোনো তরকারিতে দিলেই টেস্ট ভালো হয়, তার জন্য না। তো এবার মশলাটা একটু ভালো করে কষে নেব। তার ভিতরেই আবার দেখো মশলাদানিগুলো আমি একটু একটু করে পরিষ্কার করে নেব। প্রত্যেক দিন যদি একটু একটু করে পরিষ্কার করে রাখা হয় না, তাহলে আর নোংরাটা বোঝা যায় না। আর মশলাদানিতে যদি নোংরা হয় দেখতেও ভালো লাগে না। রান্নাঘরের যে কোনো জিনিসে নোংরা হলে ভালো লাগে না। প্রত্যেক দিন রান্নার মাঝে মাঝে যদি একটু একটু করে পরিষ্কার করে রাখা যায় তাহলে দেখতেও ভালো লাগে। আর রান্নাঘরের সব কিছু পরিষ্কার থাকলে মনটাও অনেক ফ্রেশ লাগে। তো আমি সব জিনিসই পরিষ্কার রাখতেই বেশি পছন্দ করি, কেন জানি না, আমি একটু অন্য রকম। তো মশলাদানিটা পরিষ্কার করাও হয়ে গেল। রান্নাঘরের প্রায় কাজ অনেকটাই এগিয়ে এসেছে। এইবার আমি মাছের ঝোলটা মানে দেখব। মাছের আলুটা কষানো হয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে। এইবার ওর ভিতরে মানে যতটুকু দরকার জল ঢেলে দেব, বেশি না, বেশি ঝোল করব না। মাছের ঝোলে বেশি ঝোল হলে ভালো লাগে না, তাছাড়াও ডাল যদি সঙ্গে থাকে তাহলে তো মাছের ঝোল বেশি লাগেই না। দিয়া অল্প ঝোল খায়, বেশি ঝোল খায় না। একটু ধনেপাতাও ছিটিয়ে দিলাম, ধনেপাতা দিলে মাছের ঝোলের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়।
দেখো মাছের ঝোলটা কেমন লাগছে। একটু ভালোই লাগছে। আর আজকে মাছের ঝোলে তেলটা একটু বেশি হয়ে গেছে, মানে কেমনভাবে পড়ে গেল আমি বুঝতেও পারিনি ঠিক মতো। যাই হোক, তেল আমি তরকারিতে খুব কমই খাই, বেশি খাই না তেল, যদিও তেল তো বেশি খাওয়া ভালো না। মাছের ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে, এইবার মাছের ঝোলটাও নামিয়ে নেব। ওদিকে মাছের ঝোল করতে করতে, রান্না করতে করতে আমার বেসিংয়ে যে বাসনগুলো ছিল সেগুলো প্রায় মাজা হয়ে গেছে। রান্নাঘরের কাজ প্রায় অর্ধেক শেষ হয়েই গেছে, আর একটু বাকি আছে। গ্যাসটা পরিষ্কার করব আর ঘরটা মুছবো, তাহলেই হবে। দেখো মাছের ঝোলটা কেমন হয়েছে। এবার রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে। পরিষ্কার করলে ভালো লাগে দেখতে, দেখেছো? যখন রান্না করছিলাম তখন কি মনে হচ্ছে। এইবার আবার যাব রান্নাঘর সেরে বড় ঘরে। বড় ঘরে মানে ওই রাস্তার ওই দিককার ঘরটাতে। ওই দিককার ঘরটা না প্রচণ্ড নোংরা হয়। রাস্তার ধারে ঘর, মানে রাস্তার যত গাড়ি ঘোড়া যায় আর ধুলোই ভর্তি হয়ে যায়। মনে হয় যে প্রত্যেক দিন যদি বেড কভার চেঞ্জ করি তাহলে ভালো হয়, কিন্তু সেটা তো আর হয়ে ওঠে না। 2 দিন 3 দিন পর পর করি বেড কভার চেঞ্জ। আর যত মানে ঝাড়ু দিয়ে বাড়ি দেওয়া যাবে বিছানাতে তত ধুলো উঠবে, মানে রাস্তার সব ধুলো। কিন্তু কিছু করার তো নেই, রাস্তার ধারে ঘর যখন তখন তো এই কষ্টটা করতেই হবে। তো আজকে 3 দিন পরে আমি বেড কভারটা চেঞ্জ করে নিলাম। বেড কভারটা চেঞ্জ না করলে হয় না। দিয়া বলবে মা 2 দিন পরেই চেঞ্জ করবা। তারপরে স্নান ধান করে সব কমপ্লিট করে এবার আমরা দুজনে, আজকে দিয়া আর আমি দুজনে একসাথেই খেতে বসবো, কারণ দিয়া আজকে বাড়িতেই আছে, আজকে পড়া নেই। আজকে মানে একসাথেই খেতে বসবো। ওর যখন স্কুল থাকে না তখন স্যার যখন তখন ডেকে পড়ায়, তো ওই জন্য একসাথে খাওয়া হয়ে ওঠে না। তারপরে এই যে দেখো আজকে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব চলছে। বিকেলে হাঁটতে যাওয়াও হলো না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো